আসসালামু আলাইকুম সবাইকে দিলুনাস ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার ব্লগ 2 শেয়ার করব, যেখানে আমি আমার টোটাল 36 ঘন্টার জার্নি শেয়ার করতে যাচ্ছি। আমরা কি কি প্রবলেম ফেস করেছি, প্রবলেমগুলো কিভাবে আমরা ওভারকাম করেছি, আপনারা কি কি স্টেপ গ্রহণ করতে পারেন, আমার ভুল থেকে আপনারা কি কি শিখতে পারেন। যেহেতু আমি চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতা যাচ্ছি, সেজন্য আমার জার্নিটা অনেক বেশি লং ছিল, 36 ঘন্টার। আমরা আমাদের টাইম মতো চলে এসেছিলাম, আর টাইম মতোই মহানগর গোধূলি ছেড়ে গিয়েছিল চট্টগ্রাম স্টেশন থেকে, আর ঢাকায়ও আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম। ট্রেনটা অনেক ভালো ছিল, একদম নতুন ট্রেন ছিল। সবকিছু অন টাইম ছিল। ঢাকায় নেমে অনেক বেশি ক্রাউড ছিল, যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই ভিডিও ক্লিপটা এখন থেকে যেগুলো ভিডিও ক্লিপ দেখবেন সবকিছু ছিল ঢাকা ক্যান্টনমেন্টের, যেখানে আমাদের সকালে মৈত্রী এক্সপ্রেসটা আসবে। তো ক্যান্টনমেন্ট বললে আমাদের মাথার মধ্যে যেটা একটা ধারণা আসে, সেটাই আমাদেরও ছিল। অনেক সুন্দর হবে, এখানে বসার জন্য কিছু সিট থাকবে, বাট আসলে তেমন কিছুই ছিল না। আমরা এয়ারপোর্ট মানে উত্তরা স্টেশনে নেমেছিলাম, ওখান থেকে আমরা সরাসরি ক্যান্টনমেন্ট চলে আসি এটা চিন্তা করে এখানে ওয়েটিং রুম থাকবে, আমরা বসতে পারবো। বাট এসে ব্যাপারটা ছিল পুরোপুরি ভিন্ন, কোনো কিছুই ছিল না। লিটারেলি কিছু চেয়ার ছিল বসার জন্য, আর অনেক বেশি মশা ছিল। কিছু আনসার বাহিনী ছিল, যারা পুরো রাত বলতে গেলে আমাদের সাথে বসা ছিল। আমরা একটা সময় চিন্তা করছিলাম আমরা চলে যাব, কিন্তু আমি অ্যারো দিয়ে যে লোকটাকে দেখিয়ে দিচ্ছিলাম ওই লোকটাও চলে এসেছিল। উনি সিলেট থেকে এসেছিল, উনিও কোনো হোটেলে স্টে করেনি। এটা চিন্তা করে যদি হঠাৎ করে ঘুম চলে আসে তাহলে ট্রেন মিস হবে। আমরাও সেম চিন্তা করে কোনো হোটেলে উঠিনি। আর এখানে এসে মোটামুটি এমন একটা অবস্থা দেখে চলে যাওয়ার চিন্তা করছিলাম, বাট ওনাকে দেখে আবার চলে আসছি। রাত তখন বাজে 2:47। আমরা ব্যাস শুয়ে বসে কোনো রকমে টাইমটা পাস করছিলাম, সকাল হওয়ার জন্য কোনো উপায় ছিল না। আর আম্মা পেছন দিয়ে কোনোভাবে ওনাকে ম্যানেজ করে শুয়ে দিয়েছি, আর কন্টিনিউয়াসলি আমাদের হাত পাকা নাড়ানো লাগছিল, এত বেশি মশা ছিল। আর কিছুক্ষণ পরপর তো কিছু ট্রেন আসা যাওয়া করছিল। যাই হোক, কোনো রকমে আমরা রাতটা পার করে ফেলে একদম সকাল ভোর 5:30টায় আমরা লাইন ধরি। লাইনের কিছু আমি ফুটেজ নিয়েছিলাম, আমি ঠিক জানি না আমি এগুলা কোন এক সময় ডিলেট হয়ে গিয়েছে হয়তোবা। পরে পরে ৬টা 6টা বাজে। বাজে ওরা ওদের ডোরটা ওপেন করে, আমরা সবাই একসাথে বসি একটা ছোট ছোট পেপার দিয়ে। ওগুলাতে আমরা আমাদের বেসিক ইনফরমেশন গুলা ফিল আপ করে জমা করে দিই। এখানে আপনার প্যানটা রাখা অনেক বেশি দরকারি, কারণ ওরা আপনাদেরকে প্যান দেওয়ার কোনো সার্ভিস দেয় না। আমি কিছু ভিডিও দেখেছিলাম, যার কারণে আমি আমার নিজের প্যান ক্যারি করেছি। আর ইমিগ্রেশনে কোনো ধরনের ঝামেলা হয়নি, যেহেতু এখানে বাংলাদেশি ইমিগ্রেশন ঝামেলা হওয়ারও কথা না। আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা বা রুপি ছিল কিনা সে ধরনের কোনো কোয়েশ্চেনও করে নাই। এইটুকু পর্যন্ত আমি ভিডিও ক্যাপচার করেছিলাম, এর আগে ভিডিও অ্যালাউ ছিল না। যথাযথ সময়ে ট্রেন চলে আসলেও যথাযথ সময়ে ট্রেন ছেড়ে যায়নি, প্রায় আধা ঘন্টা ডিলে করেছিল। রিজন কি ছিল এক্স্যাক্টলি জানি না, বাট ট্রেন ছাড়ার পরপরই কেউ একজন এসে আমাদেরকে বলেছিল যদি কেউ পাথর বা কোনো কিছু মারে তাহলে যেন আমরা নীরবতার সহিত বসে থাকি। তখন লিটারেলি অনেক বেশি ভয় লাগছিল, কারণ তখন হরতাল চলছিল, মোটামুটি একটা হরতালের মতো সিচুয়েশন ছিল, যার কারণে ওনারা বলছিল পদ্মা সেতু যখন আমরা পার হব তখন হয়তো বা কিছু পাথর বা ঢিল মারতে পারে। তখন আমরা কেয়ার করা প্রে করছিলাম। আর হচ্ছে রুপি চেঞ্জ করার ব্যাপারটা এখানে একটু করে বলে দিই আপনাদেরকে। আমরা রুপি চেঞ্জ করার জন্য আগ্রাবাদ গিয়েছিলাম, ট্রাই করেছিলাম। প্রাইসটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যার কারণে আমরা চিন্তা করেছি রুপিটা আমরা ইন্ডিয়াতে গিয়ে চেঞ্জ করব, ওখানে রেটটা ভালো, ওটা চিন্তা করেছি। কিন্তু আমরা যখন ট্রেনে উঠেছি ওখানে ট্রেনের মধ্যে অনেকে রুপি সেল করছিল, স্পেশালি যারা খাওয়ার আপনাদের কাছে সেল করবে তাদের কাছ থেকে আপনি রুপিটা এক্সচেঞ্জ করে নিতে পারেন টাকার বদলে। আমরা মোটামুটি 72 টাকার মতো করে পেয়েছিলাম রেটটা। বাংলাদেশি 100 টাকা দিলে আপনাদেরকে 72 রুপি করে দিচ্ছিল, এমনটা একটা অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম। ভালোই ছিল, আমরা মোটামুটি ইন্টারনেটে যে রেটটা দেখাচ্ছিল ওইটাই পেয়েছি। আন্দরকিল্লা থেকে আমরা রুপি এক্সচেঞ্জ না করাটা অনেক ভালো ছিল, যেহেতু আমরা এখানে রেটটা ভালোই পেয়েছি। আর তখন আমি ওনার কাছ থেকে একটা সকালে ব্রেকফাস্ট নিয়েছিলাম, যেখানে একটা স্যান্ডউইচ আর একটা চিকেন ফ্রাই ছিল। অনেক বাজে ছিল, টোটালি খাওয়া যাচ্ছিল না, অনেক ক্ষুধা থাকার
থাকা সত্ত্বেও রাত্রে আমরা ৩ জন মিলে অল্প কিছু খিচুড়ি খেয়েছিলাম, যেটা আমরা বাসা থেকে নিয়ে এসেছি। আর স্টেশনের আশেপাশে কোনো ধরনের দোকান ছিল না। সকালের দিকে একটা দোকান ছোট ওপেন করেছিল, যেখানে আপনার কিছু পাউরুটি, কলা, বেসিক যেগুলা পাওয়া যায় ওই ধরনের খাবার ছিল। আমার হাসব্যান্ড আর আম্মা দুজনেই ওখান থেকে খেয়ে নিয়েছে। আমি একটু ওখানকার খাবার না খেয়ে আফসোস করছিলাম, কারণ এই খাবারটা এত বেশি জঘন্য ছিল। আর এখানে আপনি যখনই খাবার খাবেন তখন ওদেরকে আগে ভাগে অর্ডার দিয়ে রাখতে হবে। দুপুরে খাওয়ার অর্ডার নেওয়ার জন্য ওরা 10টা বাজে এসে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিল কি খাবো, কি অর্ডার করব। আর সকালে আমরা যেটা নাস্তা নিয়েছিলাম ওটার দাম ছিল 90 টাকা, আর দুপুরে যেটা খাবার নিয়েছিলাম ওটার দাম ছিল 180 টাকার মতো। খাবারের ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা এতটা বেশি বাজে ছিল। তাই আমি সাজেস্ট করব আপনারা যারা যেখান থেকে এই মৈত্রী এক্সপ্রেস করে যান না কেন, বাসা থেকে অবশ্যই খেয়ে আসবেন অথবা বাসা থেকে খাবার নিয়ে আসবেন। যদি ঢাকার হন তাহলে তো অতটা কষ্ট হচ্ছে না, যদি চিটাগংয়ের হন তাহলে শুকনো কিছু খাবার রাখবেন। আমি অনেকজনের ভিডিও দেখেছি, ওদের ভিডিও দেখে আমি কিছু শুকনো খাবার আমি আমার সাথে রেখেছিলাম। সকালের নাস্তাটা অনেক খারাপ হলো, দুপুরে খাবারটা মোটেও খারাপ ছিল না, অনেক ভালো ছিল আমার জন্য। আর দুপুরে খাবারটা ওরা মোটামুটি আমাদেরকে 2টার দিকে দিয়েছিল। আমরা যখন বাংলাদেশের শেষ বর্ডারে গিয়েছিলাম, যখন এখানকার এমপ্লয়িগুলা চেঞ্জ হচ্ছিল, মানে ইন্ডিয়ানগুলো আসছিল আর বাংলাদেশি যারা কর্মরত ছিল তারা যখন নেমে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে আমাদেরকে খাবারগুলো দিয়েছিল। অনেকেই দেখেছি আপনার বাসা থেকে এই দুপুরের খাবারটাও নিয়ে এসেছে, সো আপনারা চাইলে হটবক্সে করে ওভাবে নিয়ে আসতে পারেন। যেহেতু এটা শীতের সময় ছিল, খাবার তেমন একটা নষ্ট হচ্ছিল না। আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম ক্যান্সারের ট্রিটমেন্ট করতে। 4 থেকে 5 মাস আগে আম্মার ক্যান্সার ধরা পড়েছিল। 4 থেকে 5 মাস সময় নেওয়া হয়েছিল, আমাদের পাসপোর্ট রেডি হয়নি, আমার পাসপোর্ট রিনিউ ছিল না, সেটা রিনিউ হয়ে আসা, ইন্ডিয়ান ভিসা পাওয়া, সবকিছু মিলিয়ে 4 থেকে 5 মাস লেগে গিয়েছিল। আর প্রথম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বাংলাদেশে কোনো ধরনের ট্রিটমেন্ট করাবো না। যখনই ক্যান্সার ডিটেক্ট হয়েছিল তখন থেকে আমরা ইন্ডিয়াতে নিয়ে যাব এটাই চিন্তা করেছিলাম। কারণ আমার নানি, আমার খালা, আমার আম্মার অনেকগুলা খালা ক্যান্সারে মারা গিয়েছিল, আর ওনাদের অনেকেরই ভুল ট্রিটমেন্ট ছিল। সো আম্মার ক্ষেত্রে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমরা এমজিএম একটা হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আর ওখানে যাওয়ার জন্য আমরা মূলত কলকাতা থেকে পরদিন আবার চেন্নাই যাব। চিন্তা করে রেখেছি ট্রেনে যাব, কিন্তু নিয়তি আমাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়েছিল। আমরা কলকাতা পৌঁছানোর জাস্ট আধা ঘন্টা আগে আমাদের কেবিনে থাকা কিছু আঙ্কেল আন্টিদের সাথে কথা বলে জানতে পারি ওনারাও ক্যান্সার পেশেন্ট। ওনারা যাচ্ছিল টাটা হসপিটাল, আর টাটা হসপিটাল সবাই জানে ক্যান্সারের জন্য অনেক 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 ভালো। টাটা হসপিটালের একটাই সমস্যা, সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে, যার কারণে আমরা টাটা হসপিটালের প্রথম দিকে যেতে চাইনি। কিন্তু আঙ্কেল আন্টিরা বলছিল ওনারা মোটামুটি কম সময়ের মধ্যেই পেয়েছে। সেজন্য আমরা চিন্তা করলাম যেহেতু এক রাত কলকাতা থাকবো, সেহেতু একটাবার আমরা চেষ্টা করে দেখি। ক্যান্সার ট্রিটমেন্ট অনেক সময় সাপেক্ষ, আর আমাদের কাছে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দুবাইতে কাজ করি, আর আমরা মোটামুটি 3 মাসের মতো ছুটিতে এসেছি। অলরেডি ভিসা পেতে পেতে আমাদের 20 থেকে 25 দিনের মতো সময় লেগে গিয়েছিল। দেখেন, বাসা থেকে বের হওয়ার সময় আমরা চিন্তা করছিলাম আমরা চেন্নাই যাব, আর এখন আমরা চিন্তা করছি আমরা কলকাতাতে ট্রিটমেন্ট করব। আল্লাহ কার রিজিক কখন কিভাবে রাখে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। পরবর্তীতে আসলে আমি বুঝতে পেরেছি এটা আমাদের জন্য অনেক ভালো একটা ডিসিশন ছিল। আমরা আমাদের টাইম মতোই ইন্ডিয়াতে পৌঁছে গিয়েছিলাম। ইন্ডিয়ার ইমিগ্রেশনে আমাদের কোনো ধরনের ঝামেলা হয়নি, শুধুমাত্র আমরা কোথায় থাকবো আর আমাদের ফোন নাম্বারটাই ওরা জিজ্ঞাসা করেছিল। ইন্ডিয়াতে আমরা 4:30 বাজে পৌঁছালো। আমরা ইমিগ্রেশন শেষ করে বের হতে আমাদের প্রায় 7টা মতো সময় লাগে। এর পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় থেকেছি, আমার কিরকম কস্টিং পড়েছে, টাটা মেডিকেল থেকে আমি কি কি সার্ভিস পেয়েছি, আর ছোটখাটো একটা ইনসিডেন্টস হয় যেটা আমাদের বোকামি বা আমরা ওই জায়গাটা না চেনার জন্য আমাদেরকে বোকা বানানো হয়েছিল ট্যাক্সিতে। সো কলকাতায় যদি আপনি যান তাহলে ট্যাক্সি আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার অবশ্যই জানা থাকা উচিত। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে পর্ব
3 নিয়ে দেখা হবে। এই ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো তথ্য আপনাদের শেয়ার করছি। সেজন্য আমি পর্ব আকারে শেয়ার করছি। আশা করি আপনারা বোর হচ্ছেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি পাশে থাকবেন।